আপনার মেয়ে খুবই বাচ্চা মেয়ে। হ্যাঁ, বাচ্চা তো একেবারে ফুটফুটে নিয়েছিল আমার, জানেন। আর সেই সেমিনার থেকে ফিরেই আমার মেয়ে নিখিলের প্রেমে পড়েছিল। আর কথায় বলে না, ভালোবাসার কাছে বয়স কোনো ম্যাটার করে না। তাই নিখিল আমার মেয়ের থেকে বয়সে অনেক বড় হওয়া সত্ত্বেও আমি কোনো আপত্তি করিনি মেয়ের এই সিদ্ধান্তে। বুঝলাম, অনেক কিছুই হয়েছে। আচ্ছা মিস্টার চক্রবর্তী, নিখিল যখন এগুলো জানলো তখন কি বললো? তারপরেই তো আমার সর্বনাশটা নিখিল করলো। সর্বনাশ? কি ধরনের সর্বনাশ? রিফিউজ করেছিল আমার মেয়েকে নিখিল। নিখিল চৌধুরী এই সম্পর্কে রাজি ছিল না। আসলে কি জানেন মিস্টার চৌধুরী, এর আগে পর্যন্ত রিফিউজাল কি জিনিস আমার মেয়েটা জানতো না। কারণ সে তো জীবনে যা চেয়েছে তাই পেয়েছে, তাই চেয়েছি আমি ওকে। আপনি বলুন না, রিফিউজ করার কি কোনো দরকার ছিল নিখিলের? কেন করলো? কারণ তখন তো নিখিলের জীবনে ওর বউ ছিল না। প্রায় 13-14 বছর ধরে তো শ্যামা নিখোঁজ ছিল, তাই তো জানি আমি। এই কথাটা আমার মেয়ে ওকে অনেকবার বুঝিয়েছিল, জানেন। বারবার রশ্মি বুঝিয়েছিল, কিন্তু নিখিল চৌধুরী রাজি ছিল না। তারপরেই তো আমার মেয়েটা ডিপ্রেশনে চলে গেল মিস্টার চৌধুরী। কত ডাক্তার দেখিয়েছি জানেন, কিন্তু কিছুতেই কিছু করতে পারেনি। শেষে ওর বন্ধুরা ওর মন ভালো করার জন্য ওকে আউটিং এ নিয়ে গেছিল। কিন্তু সমুদ্রের ওপর দিয়ে ইয়টে করে যাবার সময় সেই ইয়টে আগুন লেগে গেল। সেই আগুনে আমার মেয়েটা পুরো ছারখার হয়ে গেল। মিস্টার চক্রবর্তী, ভেঙে পড়বেন না প্লিজ। আমার মেয়ের কি দোষ ছিল মিস্টার চৌধুরী? আপনি বলুন না, আপনি বলুন। আমার মেয়েটার কি দোষ ছিল? কি অপরাধ করেছিল আমার মেয়ে? নিখিল যদি এইভাবে ওকে রিফিউজ না করতো তাহলে তো ডিপ্রেশনে যেত না, যেত বলুন। একদমই, একদম। জানেন মিস্টার চৌধুরী, আমার মেয়েটা প্রজাপতির মতন উড়ে বেড়াত, আনন্দ করত, আর আমি সেগুলো দু চোখ ভরে দেখতাম, জানেন। কিন্তু যেদিন ওই মর্মান্তিক দুর্ঘটনার পর কফিনে করে আমার মেয়ের শরীরটাকে নিয়ে আসলো, কফিনের মধ্যে শরীর ছিল না। কি ছিল জানেন? ওর শরীরের কয়েকটা আধপোড়া খণ্ড ছিল। সে যে আপনাকে বলে বোঝাতে পারবো না, কি যন্ত্রণা। বুঝতে পারছি মিস্টার চক্রবর্তী। না মিস্টার চৌধুরী, আমার মেয়ের এই পরিণতির মাসুল নিখিল চৌধুরীকে দিতেই হবে। ঠিক বলেছেন, আমি বুঝতে পারছি আপনার মনের অবস্থাটা। আচ্ছা মিস্টার চক্রবর্তী, আমি এবার আসি, দেরি হয়ে যাচ্ছে। What do you mean? চলি মানে? আজ তো আমাদের সাকসেস পার্টি হওয়ার কথা ছিল না। আরে মশাই, আপনি আমার এত বড় একটা উপকার করলেন, তার দাম তো আমাকে দিতে হবে। আসলে কি জানেন মিস্টার চৌধুরী, নিখিল চৌধুরীকে মারার জন্য আমি একটা বড় অ্যামাউন্ট ধরে রেখেছিলাম, আমি টাকা। সেটা তো আপনাকে নিতে হবে। কি যে বলে, অশোক চৌধুরীকে আপনি টাকা দেবেন? দরকার নেই, আমার নিজেরই এমনিতে অনেক টাকা, সেটার প্রয়োজন হবে না। তবে হ্যাঁ, আমার শত্রু নিখিল চৌধুরী না, শ্যামা চৌধুরী।
ওকে জীবনমৃত করে রাখার এর থেকে বড় সুযোগ আমি আর পেতাম না। তাই জন্য আপনাকে থ্যাংক ইউ দিতে চাই। থ্যাংক ইউ ভেরি মাচ। সেম হিয়ার। আমার আপনার সঙ্গে কিছু কথা আছে অমরেন্দ্রবাবু। হ্যাঁ, শুনবো তো, তোমার সব কথা আমি শুনবো, কিন্তু তার আগে আমি আমার শুভ কাজটা সেরে ফেলি। তুমি তো জানো শ্যামা, কতদিন হয়ে গেল বলো, আমার মেয়েটা এখনো ওয়েট করছে। নিখিলকে তো পাঠাতে হবে ওর কাছে। প্লিজ আগে আমি নিখিলকে ওর কাছে পাঠাই, তারপর নিশ্চিন্তে বসে তোমার আমি সব কথা শুনবো। হ্যাঁ, আপনি ওকে ভুল ঠিকানায় পাঠাতে চাইছেন অমরেন্দ্রবাবু। মানে? আমার স্বামীকে চিরতরে ঘুম পাড়ানোর আগে আমি আপনাকে একটা খবর দিতে চাই। ওহো, আবার কি খবর তুমি দেবে আমাকে বলো তো? আপনি আপনার মেয়ের রোশনির মৃতদেহ নিজে চোখে দেখেছেন? আমার মেয়ের দেহটা দেখার মতন কিছু ছিল না শ্যামা, শুধুমাত্র হাত পোড়া কয়েকটা খণ্ড কফিনের মধ্যে আমাকে পাঠিয়েছিল। ওই দেহ খণ্ডাংশগুলো আপনার মেয়ের দেহ খণ্ডাংশ ছিল না অমরেন্দ্রবাবু। কি? আমার মেয়ের ছিল না? এসব কি বলছো তুমি? আমি একদম ঠিক বলছি। রোশনি সেদিনের ইয়ার দুর্ঘটনায় মারা যায়নি অমরেন্দ্রবাবু। তাহলে আমার মেয়ের কি হয়েছে? কি হয়েছিল আমার মেয়ের? আপনার মেয়ে বহাল তবিয়তে বেঁচে আছে। আমার মেয়ে রোশনি বেঁচে আছে? হ্যাঁ শ্যামা, আমার মেয়ে রোশনি বেঁচে আছে? হ্যাঁ, আরো আমার কাছেই আছে। দেখুন, এই কথাগুলো বলে কখনো কাউকে ব্ল্যাকমেল করা উচিত না, তারপরেও আপনাকে বলতে বাধ্য হচ্ছে। আমার স্বামীর গায়ে যদি একটাও আঁচড় পড়ে, তাহলে কিন্তু আপনি আপনার মেয়েকে কোনোদিনও জীবিত অবস্থায় দেখতে পাবেন না। না 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 শ্যামা, শ্যামা শোনো, আমার আমার মেয়েকে ফিরিয়ে দাও। কোথায় আছে বলো না? ও আমার কাছে কেন আসছে না? কোথায় বলো না? আমার মেয়ে, প্লিজ আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দাও, প্লিজ ফিরিয়ে দাও। দেব অমরেন্দ্রবাবু, কিন্তু আপনি যদি আমার স্বামীকে আমার হাতে তুলে দেন, তাহলেই আমি আপনার মেয়েকে ফেরত পাঠিয়ে দেব। দেখুন অমরেন্দ্রবাবু, আমি এভাবে আপনার সঙ্গে ফোনে কোনো কথা বলতে চাই না। যা বলতে চাই সামনাসামনি বলতে চাই। আপনি কি আমার সঙ্গে কথা বলতে রাজি আছেন সামনাসামনি? না 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 শ্যামা, আমি তোমার সাথে দেখা করবো না। আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই শ্যামা, আমি আমার মেয়ের সাথে দেখা করতে চাই। বেশ, তাহলে না হয় রোশনিকে আমার সাথে করে নিয়েই আমি আপনার সঙ্গে দেখা করতে যাব। এবার আপনি রাজি তো? দেখুন, ততক্ষণ কিন্তু আমার স্বামীকে সুস্থ রাখার দায়িত্ব আপনার। আমার স্বামীর গায়ে যদি একটাও আঁচড় পড়ে, তাহলে কিন্তু আপনি আপনার মেয়েকে আর কোনোদিনও চোখে দেখতে পাবেন না। কথাটা মনে রাখবেন। শ্যামা, শ্যামা
শ্যামা, এদিকে শুনুন। কি হলো মিছরি? এসব আপনি কি বলছেন? ওনার মেয়ে তো অনেক আগেই মারা গেছে। তুমি বুঝতে পারছো না মিছরি, এই কথাটা না বললে ওনাকে ফোনে আটকে রাখা যেত না। উনি মেরে ফেলতে যাচ্ছিলেন ছোট কর্তাকে। কিন্তু শ্যামা, উনি যখন সত্যিটা জানতে পারবেন তখন তো নিখিল বাবুর বিপদ আরো বাড়বে। সেই সুযোগটা ওনাকে আমি আর দেব না। অফিসার বলছি, এই ফোন কলটা থেকে কি কোনোভাবে ঠিকানাটা ট্রেস করা গেছে? হ্যাঁ ম্যাডাম, ট্রেস করা গেছে। তাহলে আমরা অপেক্ষা করছি কেন? আমরা যাই। চলুন, গাড়ি দিয়ে উঠুন। মিছরি চল। কুইক, এই চলো কুইক। আপনার মেয়েকে নিয়ে এইরকম একটা মিথ্যা কথা বলা আমার উচিত হয়নি, কিন্তু আমিও আমার স্বামীর প্রাণ এভাবে বেঘরে চলে যেতে দিতে পারি না। কিন্তু তুমিও শুনে রাখো, তুমি যদি মনে করে থাকো পুলিশ নিয়ে এসে নিখিলকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে, তাহলে ভুল করছো, ভুল করছো। কারণ জেলে যেতে হয়, আমি জেলে যাব, কিন্তু তার আগে নিখিলকে মেরে তবে চলে যাব। সরাও, সরাও বলছি। শ্যামা, ছাড়ুন বলছি। শ্যামা সরে যাও বলে দিচ্ছি। বাবু শ্যামা, ছাড়ুন। শ্যামা সরাও, ছাড়ুন সরে যাও। অমরেন্দ্র বাবু। ছোট কথা। আচ্ছা, নিখিল চৌধুরী, তুমি এতক্ষণ আমার সাথে খেলছিলে? দাঁড়াও, তোমার খেলা যে আমি বর করছি। ছোট কথা। শ্যামা, এই লোকটা আমাকে মারতে চাইছে। তুই কিছু জানো? আমরা কেউ কিচ্ছু জানি না ছোট কর্তা। যা জানার তুমি জানো, আর কেউ না। আমি জানবো, কিন্তু আমি তো এই লোকটাকে চিনি অব্দি না। ছোট কর্তা, তুমি এই লোকটাকে চেনো না, কিন্তু তুমি এনার মেয়েকে চেনো। ছোট কর্তা, তুমি মনে করে দেখো, 4 বছর আগে তোমার এনার মেয়ের সঙ্গে দেখা হয়েছিল তোমাদের ইউনিভার্সিটির সেমিনারে। আর তারপরে একটা দুর্ঘটনায় ওনার মেয়ে মারা যান। শ্যামা, শ্যামা, আমি ওনার মেয়েকে চিনি না শ্যামা। আচ্ছা ঠিক আছে, এখন কিচ্ছু মনে করতে হবে না। তুমি বাড়িতে চলো, অনিরুদ্ধ তোমাকে সব দেখাবে। আমরা অনেক প্রমাণ জোগাড় করে রেখেছি। আরে মেয়ে, অমরেন্দ্র চক্রবর্তী, কি হলো? মিছরি, অমরেন্দ্র চক্রবর্তী কোথায় গেল? এই তো এখানে তো ছিল এতক্ষণ। কত দূর আর যেতে পারবে? বাইরে তো পুলিশ আছে। এই তো গেল কোথায়? অফিসার, আপনি অমরেন্দ্র
চক্রবর্তীকে দেখেছেন? আমরা ওখানে কথা বলছিলাম আর সেই ফাঁকে পালালো। আমি খেয়ালই করলাম না। না ম্যাডাম, উনি পেছনের পাঁচিল টপকে পালিয়ে গেছেন। কনস্টেবল চেষ্টা করেছিল কিন্তু ধরতে পারেনি। গাড়ি রাখা ছিল, তাতে করেই উনি চলে যান। সে কি? তাহলে তো লোকটা আবার নিখিলের ক্ষতি করার চেষ্টা করবে। চেষ্টা করেও কোনো লাভ হবে না স্যার। আগে ওর বিরুদ্ধে কোনো প্রমাণ ছিল না, এখন ওর এগেনস্টে অ্যারেস্ট ওয়ারেন্ট বেরিয়ে গেছে। মাটির তলা থেকে হলেও ওকে আমরা খুঁজে বের করবই। পালিয়ে যাবে কতদূর? অফিসার, একটু শুনবেন? ওকে, থ্যাংক ইউ। চলে তো আমি যাবই নিখিল, তবে শুধু এখান থেকে নয়, এই পৃথিবী ছেড়ে চলে যাব আমি। আর তুমি সেটার জন্য সারা জীবন আফসোস করবে নিখিল, সারা জীবন তুমি সেটা নিয়ে আফসোস করবে। রশি, রশি প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। এটা ভালোবাসা না, এটা ইনফ্যাচুয়েশন। কোনো ভুল স্টেপ নিয়ে নিও না। তারপর কয়েকদিন বাদে নিউজ পেপারে আমি পড়লাম যে রশনি নিজের বন্ধুদের সাথে একটা ইয়টে গেছে, আর আনফরচুনেটলি ওই ইয়টে আগুন লেগে যায় আর রশনি মারা যায়। কিন্তু সেই ঘটনা তো তুমি দেশে ফেরার পরে, তাহলে এর সাথে তোমার কি সম্পর্ক? দেখো, বড় বৌদি, হতে পারে যে রশনি আমার রিজেকশনটা মানতে পারেনি, সেই শোকটা সামলানোর জন্যই বন্ধুদের সাথে ইয়টে গেছিল, আর সেই জন্যই অমরেন্দ্র চক্রবর্তী আমাকে ওর মেয়ের মৃত্যুর জন্য দায় মনে করে। ভীষণ আনফরচুনেট। এমনকি আমি শুনেছিলাম মেয়েটার পুরো বডিও খুঁজে পাওয়া যায়নি। কিন্তু একটা কথা সবাইকে বলতে চাই, এই সবকিছুর সাথে সরাসরি আমি কোনোভাবেই রিলেটেড না, আমার কিছু করার ছিল না। প্লিজ ট্রাস্ট মি। মানে ওকে বাঁচানোর জন্য নিজের মন মেরে আমি ওকে বিয়ে করতে পারতাম না। আমি জানি তো আমার নিখিল কাউকে প্রতারণা করতে পারে না, ও জানেই না, ও স্বভাবের মধ্যেই নেই অত ছাড়া দাঁড়া তোর মেজদাটে। আরে নিজের ছোট ভাইয়ের সম্বন্ধে বাচ্চা ছেলে মেয়েগুলোর সামনে এইসব নোংরা নোংরা কথা দেখেছিস? শোন, আমি জানি তো আমার নিখিল কখনো কারোর সঙ্গে প্রতারণা করতে পারে না। কার না কার থেকে শুনে এসে লোকের কথায় নেচে নিন্দে করছিলি তো ছোট ভাইয়ের। হ্যাঁ, ছি। কিন্তু শ্যামার লোকটা কি ফাইনালি ধরা পড়লো? না বর্তাদা, লোকটা পালিয়ে গেছে। সে কি? তাহলে তো বড় বিপদ হয়ে গেল। ওই লোকটা আমাদের পরিবারের জন্য বড় একটা থ্রেট। শুনেছি অনেক টাকা আছে। উনি পারেন না এমন কোনো কাজ নেই। উনি যাই থাকুক, এই পরিবারের কোনো ক্ষতি হতে আমি দেব না। ওনার হাত থেকে এই পরিবারকে কি করে বাঁচাতে হবে তার পরিকল্পনা আমি আপনাদেরকে বলে দেব। কে বাঁচাবে শিবা? তুমি বাঁচাবে? হ্যাঁ, তুমিও তো ভুলে যাচ্ছ এই কদিন আগে অবধি তুমি এই বাড়ির সঙ্গে প্রতারণা করতে এসেছিলে। হ্যাঁ, বাড়ির সবাইকে ঠকাতে এসেছিলে, সেটা মনে ভুলে যাচ্ছ। আর তোমার কথা আমরা শুনবো কেন? হ্যাঁ, শুনবেন মেজদাদা, কারণ ও নিজের প্রাণ বাজি রেখে ছোট কর্তাকে বাঁচিয়েছে। আর এখন যদি আমরা ওর কথা না শুনি তাহলে তো অন্যায় করা হবে। আমি শিবার কথা শুনবো, আর আমার এটাও মনে হয় যে ওর বাবাও ওর কথা শুনবে। শিবা, এদিকে আয়। বস। আমার ছেলেটা ফিরে এসেছে, এটাই আমার শান্তি। আমার আর কিছু চাই না, এই আমার পাওয়া, যথেষ্ট পাওয়া।
আর আমি তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ। তোমরা যারা যারা বিপদ মাথায় করে আমার ছেলেটাকে রক্ষা করেছো, আগলে রেখেছো এতদিন ধরে। আমার ভাই অলোক, আমাদের নাত জামাই, আমার ছোটদাদু ভাই, আমি সকলের কাছে কৃতজ্ঞ। তোমরা অলোক, শিবা, শ্যামা, কি হলো মা? মা থামলে কেন মা? বলো না, তোমার ছেলেকে আমি তোমার কোলে ফিরিয়ে দিতে পেরেছি তো? তোমার তোমার বিশ্বাস আমি ফিরে পেয়েছি তো? বলো না মা। মা কি হলো বলো না, তোমার তোমার হারিয়ে যাওয়া বিশ্বাস আমি ফিরে পেয়েছি তো? মা বলো না। তুই আমার ছেলেকে, আমার নিখিলকে সুস্থ অবস্থায় বাড়ি ফিরিয়ে এনেছিস, নিজে বিপদ মাথায় করে ওকে রক্ষা করেছিস, সেই জন্য আমার কাছে তোর ধন্যবাদ প্রাপ্য। আমি তোর কাছে কৃতজ্ঞ। কিন্তু কিন্তু বিশ্বাস বোধহয় আমি আর তোকে কোনোদিনই করতে পারবো না মা। হাজারটা কাজ, বাইরের দিকে মন, আমার বেচারা ছেলেটার জন্য তোর কাছে কি এতটুকু ভাবতে সময় হবে? হবে না। তাই জন্য আমার নিখিলের দেখাশোনা এখন থেকে আমিই করব, আমার কাছেই থাকবে। কারণ আমি তো মা, আর আমার তো এখন কোনো কাজ নেই, সংসারের ফেল না। তাই আমার সংসারের দায়িত্ব, আমার সন্তানের দায়িত্ব আমিই নিই। মা আমি বুঝতে পারছি তোমার চিন্তা হচ্ছে, তাই তুমি এইসব কথা বলছো। কিন্তু আমি একটাই অনুরোধ করব, তুমি ছোট কর্তাকে এই ঘর থেকে নিয়ে যেও না। তুই অনুরোধ করছিস না আদেশ করছিস? আটকাচ্ছিস আমাকে? হ্যাঁ এবার না না মা, তুমি আমায় ভুল বুঝছো। আমি তোমাকে এইভাবে বলতে পারি? দেখো মা, ছোট কর্তা বাড়ি ফিরে এসেছে ঠিকই, কিন্তু এখনো পর্যন্ত বিপদের আশঙ্কাটা রয়ে গেছে ছোট কর্তা। সে তো দেখতেই পাচ্ছি মা, সাক্ষাৎ বিপদ আমার সামনে দাঁড়িয়ে রয়েছে যে। আমি জানি আমার ছেলের বিপদ, সেই জন্যই আমি আর যার তার কাছে আমার ছেলের দায়িত্ব দিতে ভরসা পাচ্ছি না। আর তুই আমাকে দয়া করে আটকাস না, আর বাধা দিস না বাপু। মা মা একবার এদিকে এসো, এসো না। এই দেখো কি সুন্দর করে ফুল দিয়ে সাজিয়ে রেখেছি ঘরটাকে, সব জানলাও বন্ধ করা আছে, এমনকি এমনকি সিকিউরিটি গার্ডের ব্যবস্থাও আজ রাত থেকে করা হবে। দেখো মা, কে আমাদের শত্রু আর কে আমাদের মিত্র সেটাই এখনো বোঝা যাচ্ছে না। হ্যাঁ রে মেয়ে, তুই আজ সরাসরি আমাকে বলে দিলি যে আমি আমার ছেলের শত্রু, কিংবা আমি বিপদ ঘটাবো আমার ছেলের। মা না, আমি শ্যামার বিরুদ্ধে যেতে পারবো না। ও আমাদের পরিবারের জন্য অনেক করেছে তাই তো? হ্যাঁ, সেটা অতীত। তুই বর্তমান আর ভবিষ্যতের কথা ভাব। আমাদের শ্যামাকে আটকাতেই হবে। তুই জানিস বর্তা ভাই, এই অমরেন্দ্র চক্রবর্তী লোকটি কতটা সাংঘাতিক। লোকটা আমাদের পরিবারের ক্ষতি করতে চায়, ওকে আমাদের আটকাতে হবে। ওটা শ্যামার কম্য না। কিন্তু অশোক, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, শ্যামার আমাদের কোম্পানি জয়েন করার সাথে অমরেন্দ্র চক্রবর্তীর রিভেঞ্জ নেবার কি সম্পর্ক? সম্পর্ক আছে বর্তা ভাই। তোরা না খুব সহজ সরল মানুষ, তোদের চোখে কিছুই পড়ে না। আসলে কি বলতো, আমি তো নিজে একদিন পাপের পথে হেঁটেছিলাম, তাই পাপীদের খুব ভালো করে চিনি। ওই অমরেন্দ্র চক্রবর্তী, ওনার রাগ হচ্ছে নিখিলের উপর, তাই নিখিলকে ওর হাত থেকে ছিনিয়ে এনেছে বলে এখন ওনার সব রাগ গিয়ে পড়েছে শ্যামার উপর। তাই বর্দা ভাই বলছিলাম, শ্যামা বা নিখিল যদি কোম্পানি থেকে দূরে থাকে তাহলে লোকটার কোম্পানির ক্ষতি করবে না। কারণ ব্যাপারটা বুঝতে পারছিস, এই সুস্বাদু মশলার কোম্পানির উপর লোকটার কিন্তু কোনো রাগ নেই, মানে থাকার কথাই না, যত রাগ ওই শ্যামা নিখিলের উপর। এই দিকটা তো আমি ভেবে দেখিনি। হ্যাঁ বর্দা ভাই, তুই একবার ভেবে দেখ, আমাদের যে করেই হোক শ্যামাকে আটকাতেই হবে। আর এর জন্য আমার তোর সাহায্য দরকার। আমার পাশে থাকবি তো বর্দা ভাই? হ্যাঁ, এই পয়েন্টটা তো আমার কিছুতেই মাথায় আসেনি। তাই কিছুদিন শ্যামা নিখিলের ব্যবসা থেকে দূরে থাকাই ভালো। আর আমাদের বাড়ির সিচুয়েশন এমনিতে ঠিকই আছে। নিখিল এতদিন পর ফিরে এসছে, একটা সুখের দিন আমাদের। কিন্তু একটাই প্রবলেম, ওই শিবা। সে আমার আশকারা পেয়ে মাথায় উঠে নাচছে, মানে যা ইচ্ছা তাই করছে, মানে ভাবা যাচ্ছে না। এটা তুই মেনে নিচ্ছিস কি করে আমি বুঝতে পারছি না। যাব বাবা, শিবা আবার কি করলো? শিবা তো কোনো ক্ষতি করেনি। আরে ক্ষতি করেনি, ক্ষতি করতে কতক্ষণ। বর্দা ভাই, আমাদের মাথা ঠান্ডা করে ভাবতে হবে। তোর সংসার আছে, আমারও সংসার আছে। আমার মেয়েটা বড় হচ্ছে, মুন্নি,
সবটা তো আমাদেরই সামলাতে হবে নাকি? দেখ বর্দা ভাই, এই ব্যবসাও কিন্তু আমাদেরই সামলাতে হবে। অরুণ চৌধুরী, অশোক চৌধুরী, হ্যাঁ আমরা দুজন মিলে সামলাবো। আর কোনো থার্ড পার্সনকে আমরা ঢুকতে দেবো না। বর্দা ভাই, তুই আমার পাশে থাকবি তো? বর্দা ভাই, তুই কথা দিয়ে আমাকে আমার পাশে থাকবি? বেশ, তাই হবে। সাবাস সাবাস বর্দা ভাই, এই না হলে আমার বর্দা ভাই। সাবাস অরুণ চৌধুরী। শোন না, আমার অফিসের কিছু কাজ বাকি আছে, আমি যাই। হ্যাঁ বর্দা ভাই, 1 মিনিট। কাজ আছে বললি তো, কাজ তো করতেই হবে। তবে একটা রিকোয়েস্ট, কাল যখন অফিস যাবি তখন মালিক হয়ে যাস, কেরানি না। দুটো উইকেট ডাউন। এবার দেখি শ্যামা কি করে রান কমপ্লিট করো তুমি। পুরো খেলাটা আমার হাতের মুঠোয়। না, তবে একটা প্রবলেম থেকেই যাচ্ছে। ওই শিবাটাকে কিছুতেই কন্ট্রোলে আনতে পারছি না। ও যদি সবার সামনে সব সত্যি কথা বলে দেয় তাহলে তো আমি মুশকিলে পড়ে যাব। শিবার একটা ব্যবস্থা করতেই হবে। হ্যাঁ, খুব তাড়াতাড়ি, তাহলেই কেল্লা ফতে। ছোট কর্তা, কি? হ্যাঁ, ছোট কর্তা, তুমি ঠিক আছো তো? তোমার কিছু হয়নি তো? বলো, কিছু হয়নি তো তোমার? শ্যামা, আমি একদম ঠিক আছি। আমি ঘুমিয়ে পড়েছিলাম। শ্যামা, কি হয়েছে তোমার? এরকম করছো কেন শ্যামা? কি হয়েছে? এই এই শ্যামা, কি করছিস কি তুই এ ঘরে এত রাত্রে? আমি খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি, খুব খারাপ। এই টাকা বলছি, আমার দিকে টাকা, টাকা আমার দিকে। তো শান্তি হচ্ছিল না? না, ছেলেটা মায়ের কাছে রয়েছে, তো শান্তি হচ্ছিল না, তাই তো? হ্যাঁ, কি কি প্রমাণ করতে যাচ্ছিস? ও আমার কাছে ভালো থাকবে না? অপমান করছিস কি তুই আমাকে? না না মা, বিশ্বাস করো, আমি এরকম কিছু বলতে চাইনি। তুমি চুপ কর, চুপ কর। ছেলেটাকে ওষুধপত্র খাইয়ে ঘুম পাড়িয়েছিলাম, দিলি তো মাঝরাত্রে ঘুমটা ভাঙিয়ে, চিৎকার চেঁচামেচি করে লোক ডেকে এনে। আরে তুই মাঝরাত্রে কেন এসব করছিস আমি বুঝি না। এসব নাটক কেন আমি বুঝি না ভাবছিস তো? মা, বিশ্বাস করো, আমি নাটক করছি, আমি সত্যি বলছি মা। আমি সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম। ঠাম্মি, মা সত্যি কথা বলছে। ঠাম্মি, মা বানিয়ে বানিয়ে একটাও কথা বলছে না। তুমি একটু বিশ্বাস করো, মা সত্যি একটা খারাপ স্বপ্ন দেখেছে। শ্যামা, শ্যামা এইভাবে কাঁদছো কেন? এই দেখো, দেখো আমি একদম ঠিক আছি। আর মা, প্লিজ প্লিজ ওকে আর বকো না, প্লিজ। খুব খারাপ একটা স্বপ্ন দেখেছি জানো তো। আমার এখনো খুব ভয় করছে। খুব খারাপ স্বপ্ন, খুব খারাপ। কিসের স্বপ্ন দেখেছিস? কিসের স্বপ্নের কথা বলছিস রে? বোকা পেয়েছিস আমাকে? আমি জানি না তুই কি প্রমাণ করতে চাইছিস। তুই প্রমাণ করতে চাইছিস নিখিল তোর কাছে ভালো থাকবে, আমার কাছে থাকলে ওর বিপদ হবে, তাই তো? হ্যাঁ, না না, আমি এরকম বলতে চাইনি। শ্যামা চুপ করে থাক, একদম চুপ করে থাক তুই। দিদি, একটু শান্ত হও না। দেখো, মেয়েটা সারাদিন নিখিলের কথা ভাবছে, হয়তো একটা দুঃস্বপ্ন দেখেছে। তুমি এ নিয়ে আর বকাঝকা করো না।
ওই শুধু ভাবছে নিখিলকে নিয়ে, এইটাই তো প্রমাণ করতে চাইছে বারবার। কিছু না, এসব ওর অজুহাত, বাহানা। এখন ও দুঃস্বপ্ন দেখে ঝাঁপিয়ে পড়বে নিখিলের কাছে যে ওর কষ্ট হচ্ছে, দুঃস্বপ্ন দেখেছে। এরপর সকালবেলা সবাইকে জড়ো করবে, করে প্রমাণ করবে যে নিখিলকে না নিয়ে গেলে ওর ঘরে ও থাকতে পারবে না। আমি বুঝি না, কি আশ্চর্য ভাগ্য আমার, আমার নিজের সন্তানকে আমার কাছে রাখতে এখন আমার বৌমার সঙ্গে আমাকে লড়াই করতে হবে। বাহ! মা প্লিজ এসব কি বলছো? তুমিও না। শ্যামা, শ্যামা, তোমাকে আমি বলেছি না, যতদিন আমরা মন থেকে একসঙ্গে আছি ভাগ্য আমাদের কাছ থেকে হার মানতে বাধ্য। আর তুমি কেন ভয় পাচ্ছ? আমি নিজেও সতর্ক আছি, ট্রাস্ট মি। হ্যাঁ রে নিখিল, রাত দুপুরে গুজুর গুজুর ফুসুর ফুসুর প্রেমালাপ এগুলো বন্ধ করলে ভালো হয় না? বলছি তুই যদি না ঘুমোস তুই তো অসুস্থ হয়ে পড়বি। তোর বউ কি সেটা চায়? ও তো চাইছে যে তুই সুস্থ হোস। ওর নাকি দুঃস্বপ্ন দেখছে, দুশ্চিন্তা হচ্ছে। তাহলে বল ওকে, তোকে ছাড়তে? মা তুমিও না। ছোট কর্তা, মা তো ঠিকই বলেছে, তোমার এখন ঘুমানো দরকার। তুমি ঘুমাও, আমি কাল সকালে আসবো। হ্যাঁ সেই ভালো, আর রাত জেগে লাভ নেই। কৃষ্ণা, শ্যামাকে সঙ্গে নিয়ে আয়। সেবা অনিরুদ্ধ, চলো। দিদি তুমি বিশ্রাম করো। মা চলো। দুশ্চিন্তা করো না শ্যামা, আমি একদম ঠিক থাকবো। যাও কি ঘুমিয়ে পড়ো, অনেক রাত হচ্ছে। চল। ঠিক তো তোমায় থাকতেই হবে। তুমি যদি ঠিক না থাকো তাহলে আমি কি করে ঠিক থাকবো বলো তো? তুই কি মেজদা থেকে আগে থেকেই চিনতি? কি হলো? আমার দিকে তাকিয়ে আমার কথার উত্তর দে। শিবা, কেন চুপ করে আছিস? বল না। অশোক বাবু যে কতটা খারাপ লোক তোমরা জানলে সহ্য করতে পারবে না তোমা। তাছাড়া যা বলবো সেটা প্রমাণ করবো কি করে? সবটাই তো মুখে কথা হয়েছে। কথাটা অশোক বাবুর মুখ দিয়েই বলাতে পারলেই একমাত্র কাজ হতে পারে। চুপ করে আছিস কেন? মায়ের কাছ থেকে লুকাচ্ছিস? সত্যি কথা বল শিবা, যেটা জিজ্ঞাসা করেছিস সেটা বল। মা দেখো। কি দেখবো আমি? আমি কিচ্ছু দেখতে চাই না, আমি শুনতে চাই। আমাকে বল না, তোর কি মেজদাদের সঙ্গে আগে থেকে যোগাযোগ ছিল? শিবা, তোকে বলতে হবে, চুপ করে থাকিস না, আমার কথার উত্তর দে। মা, আমি তোমাকে সব কথা বলেছি আগে, আর এই কথাটাও বলবো। কি হলো কি আবার? হ্যাঁ, কিসের এত চেঁচামেচি? বাড়ির মঙ্গল অমঙ্গলের ভাবনা কি শুধু আমার একার? কি রে, কিসের চিৎকার চেঁচামেচি? কি এত? হ্যাঁ কি? ও অরুণ নিয়ে যায়নি না অফিসে, ওই জন্য চেঁচামেচি করছিস, কাঁদছিস তো, কেঁদে ভাসাচ্ছিস একবারে। হ্যাঁ মানে না ঠামি, ব্যাপারটা সেরকম নয়। বেনারস থেকে একটা ফোন এসেছিল। বেনারস থেকে ফোন? কে ফোন করেছিল? কে ফোন করবে? ছিল তো ওই এক চাচি, সেও তো মারা গেছে। আবার কে ফোন করেছে বেনারস থেকে? মা, দিদি মারা যাননি, দিদি বেঁচে আছেন, উনি আমাকে ফোন করেছিলেন। কি? হ্যাঁ কৃষ্ণা। কি যা তা বলছিস বলতো? মরা মানুষ বেঁচে উঠলেন, শুধু তাই নয় আর বেঁচে উঠে ফোনও করলেন। তুই কি মস্করা করছিস আমার সঙ্গে? হ্যাঁ না মা, আমি সত্যি বলছি, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, দিদি বেঁচে আছেন। মা, ওনাকে আটকে রাখা হয়েছিল, ওনাকে দিয়ে জোর করে আমাকে ফোন করানো হয়েছিল, মিথ্যে কথা বলানো হয়েছিল। আর এই যে মারা যাওয়ার ঘটনাটা, এই সব মিথ্যে মা, কিচ্ছু সত্যি না। এই সবটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মা। বাবারে বাবা, আবার ষড়যন্ত্র? তুই থামবি? আবার ষড়যন্ত্র? আচ্ছা, ওই চাচি তোকে আগের বার ফোন করেছিলেন না, সব তো মিথ্যে বেরোলো।
আবার উনি বেঁচে উঠলেন, বেঁচে উঠে আবার ফোন করলেন, এবারও তো মিথ্যা হতে পারে। আচ্ছা যাকে বেঁচে উঠেছেন তো তাহলে কান্নাকাটি করছিস কেন তো, সেটা তো বুঝতে পারছি না। মা, হ্যাঁ মা, চাচি আমাদের সঙ্গে যা করেছেন তাতে খুব সহজে আমি চাচিকে ক্ষমা করতে পারবো না। মা, আমি মানছি যে চাচি আমাদের উপকার করেছেন, কিন্তু তার মানে এটা নয় যে আমাদের ক্ষতি করার অধিকার চাচির আছে। কৃষ্ণা, তুই হয়তো ভালো করে শুনিসনি আমি কি বলছি। আমি এটাই বলেছি, চাচিকে জোর করে তুলে নিয়ে গিয়ে আমাকে ফোন করার জন্য বাধ্য করা হয়েছিল, ওনাকে আটকে রাখা হয়েছিল। অনেক কষ্টে উনি পালাতে পেরেছেন, কিন্তু কিন্তু এভাবে আর পালিয়ে পালিয়ে কতদিন বাঁচবেন উনি, তার কোনো ঠিক নেই। শ্যামা, শ্যামা, ওই চাচি কতদিন বেঁচে থাকবে আমি জানি না, কিন্তু আমি বেঁচে থাকবো না এই সংসারের বোধহয় আর কেউ বেঁচে থাকবে না। তুই দেখ না, বারবার যদি উনি ফোন করে এক একটা কথা বলেন, তাতে যদি সংসারে অশান্তি তৈরি হয়, কে বলতো সুস্থভাবে বেঁচে থাকবে এই সংসারে? আচ্ছা দেখ দেখ, ওই চাচির কথা আমরা কেন বিশ্বাস করেছিলাম? কারণ উনি অসময়ে তোকে রক্ষা করেছিলেন, তোকে বাঁচিয়েছিলেন, সেই জন্য আমরা বিশ্বাস করেছিলাম ওনার কথায়। উনি বলেছিলেন তোর নাকি যমজ সন্তান হয়েছিল, সেই কথা বিশ্বাস করে তোর মনে নেই কতগুলো ছেলে আমাদের বাড়িতে এসে প্রমাণ করার চেষ্টা করেছিল তারা তোর সন্তান? প্রত্যেকেই প্রতারক বেরিয়েছে। কেন শিবাও তো প্রতারক বেরিয়েছে, তার হাতের ওই শিবা। শোনো, আমি এ কথা বলতে চাইনি, আমি বলতে চাইনি যে তুমি প্রতারক বা আমার কথা কিছু মনে করো না। আমি জানি তুমি আমার ছোট দাদু ভাই, তুমি ভালো মনের ছেলে, তাই জন্য তো তোমাকে এ বাড়িতে রেখে দিয়েছি। দেখো, তুমি ক্ষতি করতে এসেছিলে ঠিকই, কিন্তু ক্ষতি তো করনি। হ্যাঁ, তোমার মা তোমাকে ভালোবাসে, আমরা সবাই তোমাকে ভালোবাসি, সেই জন্য তো আপত্তি করিনি। কিন্তু এভাবে কতবার বলো তো? হ্যাঁ গো ছোটদি ভাই, কতবার? বারবার এরকম বললে ভালো লাগে? কারোর মনের ওপর দিয়ে ঝড় বয়ে যায় না বলো তো? হ্যাঁ, তোমার মা খালি বিশ্বাস করবে। আরে শ্যামা, তুই আমাকে সত্যি কথা বলতো, সত্যি ফোনগুলো আসছে নাকি তুই কাউকে দিয়ে করাচ্ছিস? আমার কিন্তু বিশ্বাস হচ্ছে না। আমার যা নাম খ্যাতি পাওয়া সেটা তো আমি পেয়ে গেছি, এখন চাই তুই তোর যোগ্য সম্মান পা। ছোট থেকে তুই আমার জন্য অনেক করেছিস, অনেক ভেবেছিস তুই আমার জন্য, এখন আর কারোর জন্য তোর কিচ্ছু ভাবার দরকার নেই। এবার শুধু নিজের কথা ভাব। কেমন, এইসব সংসারের ঝুট ঝামেলা কিচ্ছুতে মন দেওয়ার দরকার নেই, তুই শুধু গানে মন দিয়ে গান কর। মা, সব হবে মা, তুমি আগে একটু শান্ত হও। কিন্তু তার আগে তুই গানের জগতে নাম কর, ব্যাস, তাহলেই আমি শান্ত হয়ে যাব। অনিরুদ্ধ, বাবা বলছি আমাকে কিন্তু একটা সাহায্য করতে হবে। হ্যাঁ মা, অফকোর্স, বলুন না। দেখো, 2 দিন বাদে একটা ন্যাশনাল লেভেলের কম্পিটিশন শুরু হচ্ছে, আর এটা আমি খুব ভালো করে জানি। কৃষ্ণা এখন আর নিজে থেকে কোনো রকম কোনো চেষ্টা করবে না, তাই বাবা কৃষ্ণা যাতে ওখানে গান গাইতে পারে তার ব্যবস্থা কিন্তু তোমাকে করতে হবে। আর আমি তো বলছি কৃষ্ণা গান গাইবে, কৃষ্ণাকে দিয়ে গান গাওয়ানোর দায়িত্ব আমার। অবশ্যই মা, আমি সব ফর্মালিটিস করে দেবো। দেখ মা, তোর বাবা চাই তুই গান গা, তোর দাদানও চাই তো তুই গান গা, তোকে নিজের জন্য না সবার জন্য গাইতে হবে। আর ততদিনে আমি খুঁজে দেখবো আদেও তোর কোনো যমজ ভাই আছে কিনা, সে কোথায় আছে, আর যদি সে থাকেও তাহলে আদেও সে বেঁচে আছে কিনা। আমি ঠিক খুঁজে বার করবো তাকে, ঠিক খুঁজে বার করবো। অনিরুদ্ধ, বাবা বলছি দেখো,
কৃষ্ণ যাতে ভালো করে গান গাইতে পারে তার দায়িত্ব কিন্তু তোমার। আমি তো বলেছি যে আমি ওকে দিয়ে গান গাওয়াবো, ও গান গাইবে। অবশ্যই মা, আমি পারবো না গান গাই, আমি কিছুতেই গান গাইতে পারবো না। কেন পারবে না তুমি কৃষ্ণা? তুমি তো সবসময় এত স্ট্রং থাকো, তাই না? তুমি মাকে কি বলেছিলে বলো? তুমিই তো বলেছিলে তুমি আবার গান শুরু করতে চাও, নতুন করে নিজের ক্যারিয়ারের উপর কনসেন্ট্রেট করতে চাও। তাহলে এখন কেন বলছো তুমি পারবে না? হ্যাঁ অনিরুদ্ধ বাবু, আমি মাকে বলেছিলাম আমি গান গাইব, কিন্তু এখন আমি বুঝতে পারছি আমি এটা ভুল ভেবেছিলাম। বাবার এরকম অবস্থা, মা এরকম অশান্তির মধ্যে রয়েছে, বাড়িতে অশান্তির শেষ নেই। আমি কিভাবে মন দিয়ে গান গাইবো বলুন তো? আমি কিছুতেই গান গাইতে পারবো না। মা, আমি ছোটবেলা থেকে তোমাকে ঘিরেই বড় হয়েছে। দেখো, তুমি যদি শান্তি না পাও, আমি কিভাবে শান্তভাবে গানটা গাইবো বলো তো? আমার শান্তি নিয়ে ভাবিস না রে মা, আমি ঠিক শান্ত হয়ে যাব। কি জানিস তো, এই পরিবারের জন্য লড়াই আমার অনেক পুরনো রে। আর যতদিন না পর্যন্ত এই পরিবারের সমস্ত শত্রুদের বিনাশ আমি করতে পারছি, ততদিন পর্যন্ত আমি শান্ত হতে পারবো না। না, সেই জন্য তো তুই গান বন্ধ করলে চলবে না বা, তোকে গানের চর্চা চালিয়ে যেতে হবে। অনিরুদ্ধ বাবা, দেখো যাতে কৃষ্ণার গানের চর্চা বন্ধ না হয় সেটা কিন্তু তোমাকে দেখতে হবে, তোমার দায়িত্ব বাবা। নিশ্চয়ই মা। আচ্ছা অনিরুদ্ধ, শিবা কোথায় বলো তো? অনেকক্ষণ হয়ে গেল, শিবাকে তো দেখছি না। আমার মেয়েটা এত ভালো গান গায়, ওকে বসে যে একটু তালিম দেবো এতদিন সেই সময়টুকুও পাইনি। তাই ঠিক করেছি এখন এইসবেই মন দেব, আমার মেয়েটাকে অনেক বড় গায়িকা করে তুলবো। মা তুমি দেখো। এতক্ষণে একটা কাজের কথা বলেছিস রে মা। জানিস তো, এই শহরের মানুষজন তোদের মা মেয়ের যুগলবন্দি শোনার জন্য একেবারে মুখিয়ে আছে। তোরা এক কাজ কর না, একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ কর। আচ্ছা, অনিরুদ্ধকে বল একটা জলসার আয়োজন করতে। হ্যাঁ মেশো দাদু, অনিরুদ্ধ বাবু এটা আগে থেকেই ভেবে রেখেছেন। আসলে ব্যবসার একটা মিটিং এর জন্য কটা দিনের জন্য ওনাকে বাইরে যেতে হবে, তারপর ওই কাজ সেরে এই কাজ শুরু করবেন উনি। শ্যামা পেলে ফোনে? না গো বর্দিদি, এখনো সুইচ অফ বলছে। আমার কিন্তু এবার খুব চিন্তা হচ্ছে। দেখো তো এরকম করে না, তাহলে আজ কেন এরকম করছে? বাবা, তো চিন্তার কি আছে বুঝতে পারছি না তো। এত চিন্তা তোর শ্যামা? বাবা, তাও তো নিজের সন্তান নয় রে। আমার নিজের সন্তানকে আধমরা অবস্থায় হাসপাতাল থেকে কারা তুলে নিয়ে চলে গেল। আমি জানি না সে কোথায় আছে, কি করছে। সমস্ত জানা সত্ত্বেও তুই আমাকে কোনো খবর জানালি না, কারণ আমার তো কোনো চিন্তা হয় না। আমি ভান হই। কি ভুল বলছি বলতো, কি ভুল বলেছি? একটা ছেলে স্বেচ্ছায় গেছে, সে আবার ফিরে আসবে। আমার ছেলেটা তো স্বেচ্ছায় যায়নি, গুলি খেয়ে পড়েছিল রে। সে ফিরে আসবে, অত চিন্তার কিছু নেই রে। মা, মা একটা সুখবর আছে। তাই? কি গো, ব্যবসা নিয়ে কিছু? বল 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 অরুণ, ভালো খবর, কতদিন শুনিনি, শিগগিরই বল। বিদেশে মশলা এক্সপোর্ট করার একটা বড় অর্ডার পেয়েছি, প্রায় 70 কোটি টাকার অর্ডার। বাবা, এ তো সত্যি সুসংবাদ রে, সত্যি সুসংবাদ। আমাদের কোম্পানি নতুন করে বিশ্বের বাজারে মাথা তুলে দাঁড়াবার একটা সুযোগ পেয়েছে বলতে পারো।
এই অর্ডারটা ডেলিভারি করতে পারলে আমাদের কোম্পানিকে আর ফিরে তাকাতে হবে না। বাপ, এটা তো সত্যিই খুব আনন্দের খবর বর্দাদা। তা তো বটেই। এই অর্ডারের টাকাটা পেলে কোম্পানিকে নতুন করে সাজাতে হবে, নতুন করে এমপ্লয়মেন্ট করতে হবে, কয়েকটা নতুন ফ্যাক্টরি তৈরি করতে হবে, তারপর আমাদের কোম্পানির নাম বিদেশের মাটিতে ছড়িয়ে পড়বে। বলছি বর্দাদা, একটা কথা জিজ্ঞাসা করব? ও মা, তোমার দাদাকে তুমি কিছু জিজ্ঞেস করবে, আবার সেটা বলার কি আছে? বলো না, কি বলবে? বলছি বর্দাদা, এই অর্ডারটা কারা দিচ্ছে সেটা ভালো করে যাচাই করে নিয়েছেন তো? তোমার কি মনে হয় শ্যামা, আমি কি বাচ্চা ছেলে? আমি ব্যবসার কিছু বুঝি না? কে অর্ডার দিচ্ছে না দিচ্ছে সেটা না জেনেই আমি অর্ডার নিয়ে নেব? একটা বিদেশি কোম্পানি আমাদের অর্ডার দিয়েছে, তাদের সম্পর্কে যথেষ্ট ভালো করে খোঁজ খবর নেওয়া হয়েছে। বর্দাদা, আপনি রাগ করবেন না, আমি সেরকম কিছু বলতে চাইনি, আসলে এইটুকুই জানতে চাইলাম। কাল থেকে প্রতিটা ফ্যাক্টরিতে নতুন করে নিয়োগ করা হবে। এই কাজটা করতে গেলে প্রচুর ম্যান পাওয়ারের প্রয়োজন। এই যে এতদিন ধরে সবার ধারণা ছিল নিখিল ছাড়া আমাদের কোম্পানি মুখ থুবড়ে পড়বে, সেই ধারণাটা এখন ভাঙার সময় চলে এসেছে। নিখিল অসুস্থ, ও বিশ্রাম নেই, ততদিনে আমি এই কোম্পানিটাকে একটা জায়গায় দাঁড় করিয়ে নিতে পারবো। তাছাড়া বাবার আমল থেকে সবার একটা ধারণা যে আমি বলে দেওয়া কাজটুকু করতে পারি, নিজের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। অরুণ চৌধুরী যে বসন্ত চৌধুরীর যোগ্য উত্তরসূরি সেটা প্রমাণ করার সময় এসছে, আর আমি এটা প্রমাণ করে ছাড়ব। কি ব্যাপারটা কি তোমাদের? হ্যাঁ, চিন্তায় সব বুদ্ধমান হয়ে গেলে? একটা বাইরের ছেলে স্বেচ্ছায় বাইরে গেছে, কখন ফিরবে না ফিরবে তেমনি চিন্তার ব্যাপার শেষ নেই। আর বাড়ির ছেলেটাকে দাঁড় করিয়ে অপমান করা হলো, কোনো ভ্রুক্ষেপ নেই, কারোর মাথা ব্যথা নেই। শ্যামা, আমার কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে যাচ্ছে। এই বিষয়ের জন্য আর একটা কথাও না শুনি। শ্যামা, শ্যামা প্লিজ কেঁদো না, নিজেকে একটু সামলাও প্লিজ। এই কথাগুলো তুমি আমাকে আগে বলনি কেন? শিবাকে এই বাড়িতে কে পাঠিয়েছিল শ্যামা? তোমার দিদি বললো? না ছোট কর্তা, দিদির সামনে সে কোনোদিনও আসেনি। তবে তবে কি? তবে শিবা আমাকে অনেকদিন আগে বলেছে যে কেউ কে বাড়িতে এনেছে। কে শ্যামা? কি হলো শ্যামা? চুপ করে থেকো না, বলো প্লিজ। মেজ দাদা। মেজদা ভাই এখনো এইসব করছে? এই সন্দেহটাই আমি করেছিলাম। আমি জানতাম আপনি সব জানেন। আপনি জেনে বুঝে মা বাবাকে কষ্ট দিচ্ছেন। বলুন কোথায় রেখেছেন সেই ছেলেকে? আপনি কি আটকে রেখেছেন তাকে? কি হলো, চুপ করে থাকবেন না, বলুন। এই শিবা, চুপ চুপ, গলা নামিয়ে। জন্ম থেকে সেই ছেলে কোথায় থেকেছে, কি কি করেছে, সবটা আমিই জানি। তাহলে আমাকে মিথ্যে পরিচয় দিয়ে ওই বাড়িতে কেন নিয়ে গেলেন? আসল ছেলেকেই তো নিয়ে যেতে পারতেন। আরে বাবা, অশোক চৌধুরী এই পাকা মাথার চাল তুই বুঝবি না, বুঝলি? আমি কি ভাবি তা বোঝা তোর সম্ভব না। কি চান আপনি? কেন আটকে রেখেছেন আমাকে? আমাকে ছেড়ে দিন, আমার মায়ের আমাকে দরকার। ছেড়ে দিন বলে। চুপ, একদম চুপ। গলা টিপে মেরে ফেলবো। হ্যাঁ, এটা আমার জায়গা, এখানে গলা নামিয়ে কথা হবে আমার সঙ্গে। দরদ উঠলে উঠছে, মায়ের ওনাকে দরকার। কোন মা? হ্যাঁ, শ্যামা মা, পাতানো মা তোমার? অশোক বাবু। শিবা, তোকে একটা গল্প বলি।
শোন, শ্যামা নিখিলের ছেলে, চমৎ ছেলে। সে আছে সেটা সবাই জানে, ঠিকই বাড়ির সবাই জানে, তবে সে কোথায় আছে সেটা শুধুমাত্র জানে এই অশোক চৌধুরী। জানতে খুব ইচ্ছা করছে, তাই না? হ্যাঁ বলুন, সেই ছেলে আছে কোথায় বলুন। চুপ করে থাকবে না, বলুন বলছি। এটা কি করে সম্ভব? নিখিলের সঙ্গে ডিএনএ ম্যাচ করে গেল। তার মানে শিবা কি নিখিল শ্যামার আসল সন্তান? না না, এটা এটা কি করে হতে পারে? না না, আমাকে যে করে হোক জানতেই হবে। ওই চাচির থেকে জানতে হবে আমাকে নিখিল শ্যামার আসল সন্তান কোথায় আছে। হ্যাঁ, কিন্তু আমি তো শুনেছিলাম ওই চাচি বাচ্চাটাকে বেঁচে দিয়েছিল। তাহলে তো উনি নাও জানতে পারে, কিন্তু আমাকে তো জানতেই হবে, যে করেই হোক আমাকে জানতে হবে। আমাকে জানতেই হবে নিখিল শ্যামার আসল সন্তান কোথায় আছে। ডিএনএটা কি করে ম্যাচ করে গেল? কি করে ম্যাচ করতে পারে? কিন্তু এই ছেলেটাকে, এই শিবা কে, কিছুতেই বুঝতে পারছি না। ডিএনএটা ম্যাচ করলো কি করে? কোনরকম ভাবে এটা কি পসিবল যে শিবাই নিখিল শ্যামার আসল সন্তান? ভগবানের কি অদ্ভুত লীলা, সত্যি ভাবা যায় না। যদি ও এবারে সন্তান হয় তাহলে ব্যাপারটা কি অদ্ভুত। মানে ও ভাবছে ও তো ফ্রড, কিন্তু ও এই চৌধুরী পরিবারের আসল সন্তান। অদ্ভুত অদ্ভুত ব্যাপার, সিরিয়াসলি। বাড়ির সবাই জানলে খুব খুশি হবে যে ডিএনএ ম্যাচ করে গেছে। হ্যাঁ, সবাই জানলে খুব খুশি হবে। সবাই তো খুশি হবে, কিন্তু কিন্তু শিবাকে আমি কি জবাব দেব? কিভাবে ম্যাচ করলো? ও তো আমায় কোশ্চেন করবে। কিভাবে জবাব দেওয়া হবে? আমি ওকে বলবো আমি আমার ডিএনএ স্যাম্পল দিয়েছিলাম, তাই জন্য ডিএনএ ম্যাচ করে গেছে। নিখিল তো আমার ভাই, ওর সঙ্গে আমার ডিএনএ ম্যাচ করবেই, এটাই পসিবল। ব্যাপারটা একদমই সিম্পল। নিখিল এই বাড়ির ছেলে, এই বাড়িতে থাকবে না তো কোথায় থাকবে? এই বাড়ি সব থেকে বেশি নিরাপদ, আর শত্রুকে আটকাতে আমি বারণ করেছি। পাহারা বসো না যত খুশি। মা দেখো, পাহারা বসিয়ে বাইরের শত্রুকে আটকানো যায়, কিন্তু শত্রু যদি বাড়ির ভেতরে থাকে, বাইরে পাহারা বসিয়ে তাকে কি করে আটকাবে বলো? নিখিল চৌধুরী, প্রাণে বেঁচে গেছো তো কি হয়েছে? তোমাকে আর তোমার পরিবারকে যদি আমি বরবাদ না করে দিয়েছি, আমার নামও অমরেন্দ্র চক্রবর্তী নয়। সোনা মা, হাই মা, কাঁদিস না মা। আমি জানি আমার কথাই রাখতে পারি, কিন্তু তাও বলছি, তুই এটা ভাবিস না যে তোর বাপি এরকম লুকিয়ে রয়েছে বলে আর কিছু করতে পারবে না। না রে, আমি ছাড়বো না রে মা। এইখানে থেকে এই লুকিয়ে ওই পরিবারটাকে আমি শেষ করে দেবো, ছাড়খাড় করে দেবো। কি করে? এখনো তো কিছুই করে উঠতে পারলেন না আপনি।
আপনি? বাধ্য হয়ে এখানে চলে এলাম মিস্টার অমরেন্দ্র চক্রবর্তী। আপনি তো নিখিল চৌধুরীর কোনো ক্ষতি করে উঠতে পারলেন না। শ্যামা তো আপনার চোখের সামনে থেকে নিখিলকে নিয়ে উড়ে গেল, আর আপনি পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন। খুব রাগ হচ্ছে তাই না? তা নিখিল যখন দুদিন পরে সুস্থ হয়ে অফিসে যাবে, মানে গেল বলে, তখনই রাগটা হবে তো? হ্যাঁ রে, কি আবার কাকে শত্রু মনে হচ্ছে তোর? শত্রু ছাড়া চলে না, না চারপাশে শত্রু ঘিরে থাকবে তাতেই তোর আনন্দ। এখন বাইরে খুঁজে পাচ্ছিস না, ঘরে খুঁজছিস। কাউকে পেলি না? অশোক আছে, অশোক আগে খারাপ কাজ করেছে, সুতরাং সেই শত্রু, তাই তো? হ্যাঁ মা, আমি তো একবারও মেজ দাদার নাম বলিনি। তোমার কেন এরকম মনে হচ্ছে? না মানে আর কাকে বলবি বল? ওই তো খারাপ ছেলে, আর কাউকে তো বলার নেই। মা, আমি বলেছি বাড়ির মধ্যে শত্রু হতে পারে, সেটা তো যে কেউ হতে পারে, আমি তো নিজেও হতে পারি। দেখো মা, ষষ্ঠের মধ্যে যে ভূত থাকে সেই প্রমাণ তো আমরা আগেও পেয়েছি বলো। আর মা, তুমি যদি মেজ দাদার কীর্তিকলাপের কথা বলো, তাহলে তো সেই ঘটনাও তোমার অজানা না বলো। দেখো মা, এই মুহূর্তে আমি কাউকেই আমার সন্দেহের বাইরে রাখছি না। শ্যামা, আমি বলছিলাম যে এত ঝঞ্ঝাটে না গিয়ে পুরো বাড়িটা যদি আমরা পুলিশ দিয়ে ঘিরে ফেলি তাহলে কেমন হয়? না মেসমশাই, মেসমশাই, বাড়িতে পুলিশ প্রোটেকশন বসালেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে এমনটা তো নয়। বাড়িতে এতগুলো লোক নানান সময় নানান জায়গায় যাচ্ছে, কত লোক বাড়িতে আসছে যাচ্ছে, পুলিশ প্রোটেকশন বসে সবার ওপর নজর রাখাটা তো সম্ভব না। তাহলে তুমি কি চাইছো শ্যামা, সেটা আমাদেরকে পরিষ্কার করে বলবে? বলছি বাদাদা, আর কিছু মনে করবেন না, আমি এটা মায়ের সঙ্গে আলোচনা করতে চাই। মা, মা দেখো, আমার কথাটা একবার বোঝার চেষ্টা করো। না না না, কোনো কথা বোঝার নেই, আমি জানি তো তুই কি বলবি, আমার শোনার দরকারই নেই। মা, আমার কথাটা তো তুমি শুনে কোনো কথা। তুমি আমার কথাটা, তুমি এখানে বসো, আমার কথাটা একবার শোনো। মা দেখো, তুমি আমাকে বলেছো ছোট কর্তার সঙ্গে দেখা করতে, আমি যাব না মা, আমি মেনে নিয়েছি সেটা, কিন্তু তোমার ছোট কর্তার যদি কোনো ক্ষতি হয়ে যায় সেটা আমি মেনে নিতে পারবো, আমরা কেউ মেনে নিতে পারবো না মা। বাবা, তোর হঠাৎ কেন মনে হচ্ছে যে আমার ছেলেটা আমার কাছে থাকলে তার বিরাট ক্ষতি হয়ে যাবে? মা, আমার মনে হচ্ছে কারণ ছোট কর্তার শত্রুরা ঠিক কতটা ভয়ঙ্কর তুমি সেটা জানো না, আর সেই জন্যই আমি চাইছি ও বাড়ির বাইরে থাকুক, অন্য কোথাও থাকুক। তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। মা, শিবার এখনো কোনো খোঁজ পাওয়া যায়নি। এত ভালোবাসা আমি জীবনে কখনো পাইনি। আমি যদি সত্যি তোমার নিজের ছেলে হয়ে জন্মাতাম তাহলে নিজেকে সত্যি ভাগ্যবান বলে ভাবতে পারতাম। মা, মা তুমি এত কেঁদো না, দেখো অনেক রাত হয়েছে, এবার তুমি একটু ঘুমানোর চেষ্টা করো না। ওরে ঘুমাবো কৃষ্ণ, কি করে ঘুমাবো বল না? আমি জানি তোরা হয়তো শিবাকে এখনো মেনে নিতে পারিস নি রে, কিন্তু আমি তোকে নিজের ছেলের মতো ভালোবেসেছি, আর একজন মা হয়ে আমি কি করে ঘুমিয়ে পড়বো? আমার ছেলেটার আমি খোঁজ পাইনি, এত রাত হয়ে গেল, কোনো খবর পাইনি, আমি কি করে ঘুমিয়ে পড়বো বল না?
শোন না, বলছি তোর বাবা ঘুমিয়েছে আর তোর ঠাম্মির দরজা আটকে দিয়েছে তো ভালো করে? হ্যাঁ মা, ঠাম্মি দরজা বন্ধ করে দিয়েছে, বাবা অনেকক্ষণই ঘুমিয়ে পড়েছে। ঠিক আছে, আমি বরং গিয়ে একবার দেখে আসি সবকিছু ঠিকঠাক আছে কিনা। মা, বলছি আপনার যাওয়ার কোনো দরকার নেই। বাইরে তো সব জায়গায় পুলিশ পোস্টিং আছে, বাড়ির বাইরেও পুলিশ ভ্যান ঘোরাঘুরি করছে, সিকিউরিটি একদম ঠিক আছে। আপনি প্লিজ একটু রেস্ট নিন, আপনার কোনো দরকার নেই যাওয়ার। জানো তো অনিরুদ্ধ, বাসর ঘরে ঢোকার জন্য কালনাগিনীর সেই ছোট্ট ছিদ্রটাই যথেষ্ট ছিল, আর সেই ছিদ্র এখানেও আছে কিনা সেটা দেখার জন্য আমি নিজের চোখ ছাড়া আর কাউকে ভরসা করতে পারি না। ভাইয়ের জন্য একটু মায়া হচ্ছে, তাই না? আরে বাবা, মায়া দয়া কিসের? আপনাদের লোক যারা এসছে তাদের আমি ঢোকাতে পারবো না, কারণ শ্যামা পুলিশ প্রোটেকশন বাড়ানোর কথা বলেছে, আর তারপর থেকে বাড়ির সামনে পুলিশ গিজগিজ করছে। তার মানে আপনার বাড়ির চারদিকে পুলিশ রয়েছে সেটা আপনি আগে জানতেন না? আরে বাবা, জানতাম, কিন্তু এত পুলিশ থাকবে জানতাম না। দেখুন, শ্যামা কিন্তু বড়সড় ফাঁদ পেতে অপেক্ষা করছে। হ্যাঁ, রাখুন মশাই ফাঁদ, যা করার আজ রাতেই আমি করব। শুনুন অশোক বাবু, আমার ছেলেরা যখন বেরিয়ে গেছে তখন আজকে অ্যাকশন হবেই, কেউ আটকাতে পারবে না আজ আমাকে। শ্যামা চৌধুরীর ক্ষমতা নেই আমাকে আজ আটকাবে। কিন্তু কিভাবে মিস্টার চক্রবর্তী? আচ্ছা শুনুন 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 শুনুন, আমার মাথায় একটা প্ল্যান এসেছে। হ্যাঁ, ভালো করে শুনবেন। মানে সেই প্ল্যান অনুযায়ী যদি চলি তাহলে শ্যামা চৌধুরী আমাদের আটকাতে পারবে না, আমরা সাকসেস হবই। মন দিয়ে শুনুন। বেশ, তবে তাই হবে। আমি আপনার ফোন পেলেই দরজাটা খুলে দেব, তারপর আপনার লোকদের আপনি বুঝিয়ে দেবেন কি করতে হবে। ওকে, রাখছি। নিজেই চাইলে নিখিলকে নিজের কাছে রাখতে, তাহলে ওকে ঘরে একা রেখে এলে কেন? কি হয়েছে বলো তো? তোমাদের সকলের কি হয়েছে? বারবার এক কথা কেন বলছো? আমি কেন একা ফেলে আসতে যাবো? আমি ইচ্ছে করে এসেছি। তোমরাই তো ঘুমোচ্ছিলে নাকে সর্ষে তেল দিয়ে, বাড়িতে আগুন লেগে গেছে, আমি কি করে বুঝবো? সেই জন্য ডাকতে ডাকতে এসেছি। আমি কি করে জানবো এক সর্বনাশ আটকাতে গিয়ে আরেক সর্বনাশ হয়ে যাবে? আমি কি হাত গুনতে জানি? কেসটা কি হলো? নিখিলকে কোথায় নিয়ে গেল? অমরেন্দ্রবাবু তো বলেছিলেন নিখিলকে শেষ করে এখানেই রেখে যাবে। নিয়েটা গেল কোথায়?
আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি জানি না, এত কথা আমি শুনতে চাই না। আমাকে যে পারে যত দোষ দাও, কিন্তু আমার ছেলেটাকে খুঁজে এনে দাও। সময় নষ্ট করো না, আমার ছেলেটাকে জীবিত অবস্থায় ফিরিয়ে এনে দাও, ব্যাস। শ্যামা বেঁচে থাকতে নিখিল চৌধুরীর গায়ে একটা আঁচড়ও কেউ কাটতে পারবে না। মা, আপনি এতক্ষণ কোথায় ছিলেন? বাবাকে কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না, বাবা ঘরে নেই। জানি অনিরুদ্ধ। মা, তোমার ছেলে ভালো আছে মা। তোমার ছেলেকে স্পর্শ করতে এলে তাকে প্রথমে আমাকে মারতে হবে। কোথায় ছিলি তুই? কোথায় ছিলি? বিপদের সময় হাতড়ে মরছি আমি। তুই জানিস না কিচ্ছু? আমার নিখিল ঘরে নেই, ওকে কারা তুলে নিয়ে গেছে। মা, ছোট কর্তার কোনো শত্রু ওকে তুলে নিয়ে যায়নি। আমি তার অনেক আগে সরিয়ে দিয়েছি ওকে। হ্যাঁ মা, পৃথিবীতে এমন কোনো শক্তি নেই যা ছোট কর্তার থেকে আমাকে আলাদা করতে পারে। মা, ও আমার কাছে আছে। তার মানে তুমি নিখিলকে সরিয়ে নিয়ে গেছো? কখন নিয়ে গেলে, কিভাবে? কর্তাদা, আগুন লেগেছে শুনে আপনারা সবাই যখন একদিকে ছুটলেন, ঠিক তখনই আমার মনে হলো যে এটা তো কারোর প্ল্যানও হতে পারে। ছোট কর্তাকে একা পাওয়ার জন্য হতেই তো পারে কেউ নাটক করছে। আর ঠিক তখনই আমি ছোট কর্তা, শ্যামা, শ্যামা তুমি এখানে? আমি এখানে আসতে বাধ্য হয়েছি। তুমি এখন আমার সঙ্গে। শ্যামা, আগে বলো যে বাড়ির সবাই ঠিক আছে কিনা, বাড়িতে আগুন লেগেছে নাকি? ছোট কর্তা, আগুন লাগেনি, লাগানো হয়েছে। আগুন লাগানো হয়েছে মানে? আমি তোমাকে সব পরে বুঝিয়ে বলবো। তুমি শুধু এটা মাথায় রাখো, তুমি বিপদের মধ্যে আছো। চলো আমার সঙ্গে। মা এখানে এসে দেখলে মানে আমাকে না পেলে তো টেনশন করবে। ছোট কর্তা, কিচ্ছু হবে না, তুমি চলো, দেরি হয়ে যাচ্ছে। কোথায় নিয়ে যাচ্ছ? সবটা তোমাকে বুঝিয়ে বলছি। কিছুই বুঝতে পারছি না। সাবধানে। কি করছো? তুমি চলো, আমি বলছি। বেরো। শ্যামা, তুমি আমাকে এখানে কেন নিয়ে আসলে? ওইদিকে আগুন লেগেছে আর তুমি আমাকে এখানে নিয়ে আসলে, কি করছো? আমি সব বলছি, দেখো কিছুক্ষণ তোমাকে এখানেই থাকতে হবে। আমার কি মনে হয় জানো তো, আমার মনে হয় তুমি যে মায়ের ঘরে আছো সেটা ওরা জেনে গেছে, তাই ওখান থেকে সরানোটা সব থেকে আগে দরকার ছিল। আর এই ঘরে তো তেমন কেউ আসে না, তাই তুমি এখানে থাকবে সেটা কেউ ভাবতেও পারবে না। কিন্তু শ্যামা, ওরা কারা? অমরেন্দ্র চক্রবর্তী আর ওর লোকেরা? ওরা তো আছেই তার সঙ্গে। ছোট করতে এই বাড়ির কেউ আছে যে বাড়ির ভেতরের প্রত্যেকটা খবর ওদেরকে দিচ্ছে। আর আমার কি মনে হয় জানো তো, এই আগুন লাগানোর বিষয়টাও বাড়ির ভেতরের কেউই করিয়েছে। সেই জন্যই তুমি চাও বাড়ি কেউ না জানুক যে আমি এখানে আছি? শ্যামা, বাড়ি কি হতে পারে শ্যামা? মিস্তা ভাই? ছোট কথা, পুরোপুরি প্রমাণ হাতে না পেয়ে আমি কারোর নাম বলতে চাইছি। আর দেখো, মেজদাদা যখন নিজের স্বার্থে শিবাকে এই বাড়িতে এনেছিল, তার মানে উনি যে খুব একটা ভালো পথে হাঁটছে এমনটা তো নয়। ছোট কথা, তাই আমি চাই এই মুহূর্তে সবটা গোপন থাকুক। ছোট কথা, তুমি কিছুক্ষণ এই ঘরে থাকো, বুঝলে? আর একদম আওয়াজ করবে না, একদম চুপ করে থাকবে, কেমন? আমি আসছি। ঠিক আছে শ্যামা, তুমি চিন্তা করো না। আমি জানি আমার নিখিলকে ও যেভাবে রাখবে, যেখানে রাখবে, সেটাই হবে সবচেয়ে নিরাপদ স্থান। আর তাই এই ব্যাপারে আমার পূর্ণ সমর্থন রয়েছে। আর এই বিষয়ে যেন কেউ কোনো কথা না তোলে, কেউ কোনো কথা না বলে, হ্যাঁ? মনে থাকবে তো?
এই বিষয় নিয়ে নিখিলের সম্পর্কে কোনো প্রশ্ন করে শ্যামাকে জোড়াজুড়ি করা চলবে না। কি হলো, সবাই এখানে হাঁ করে দাঁড়িয়ে থাকবে? কাজকর্ম নেই, যাও যা যা, কাজকর্ম করবি না? যা। আচ্ছা, তার মানে পুরো খেলাটাই তোমার। আর মা, তুমিও শ্যামার খেলায় সঙ্গ দিচ্ছ। আমিও তোমারই ছেলে মা। আমার থেকে বেশি কেউ জানে না তোমার দুর্বলতা কোথায়। তোমার দুর্বল মুহূর্তে তোমার থেকে কথা আমি ঠিক বের করে নেব। আমি ঠিক জেনে নেব নিখিল কোথায় আছে। শ্যামা, আমি তোমায় জিততে দেব না, কিছুতেই না। মেজদাদা, কি ব্যাপার? শ্যামা আমার ঘরে? কি ব্যাপার শ্যামা, কিছু বলবে নাকি? হ্যাঁ, এই এত বছরে আপনার এই ঘরে আলাদা করে কথা বলতে বোধহয় খুব কমই এসেছিল। তবে আজ আমাকে বাধ্য হয়েই আসতে হলো মেজদাদা। হ্যাঁ, মানে কোনো জরুরি বিষয় কি? মানে আলাদা করে হঠাৎ কথা বলতে এলে? না না, আলাদা করে না কথা বললেও হতো। আমি তো মা, বড়দাদা সবার সামনেই বলতে পারতাম, আমার কোনো সমস্যা হতো না। কিন্তু 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 সবার সামনে এই বিষয়টা নিয়ে কথা বললে আমার সমস্যা না হলেও আপনার অনেকটা বেশি সমস্যা হতো। তুমি কি বলতে চাইছো শ্যামা? সবার সামনে বললে অসুবিধা হতো মানে তুমি কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো না। মেজদাদা, আপনি কি সত্যি আন্দাজ করতে পারছেন না আমি কি বলতে চাইছি? আপনি কি সত্যি জানেন না আপনি কত বড় অন্যায় করেছেন? তো অদ্ভুত ব্যাপার, মানে আমার ঘরে এসে আমাকেই চোখ রাঙাচ্ছ। এই তোমার সমস্যাটা কি বলো তো? হ্যাঁ, যেটা বলার পরিষ্কার করে বলো আমাকে প্লিজ। ঠিক আছে, আপনি যখন পরিষ্কার করে সবটা জানতে চাইছেন তখন আমি পরিষ্কার করেই আপনাকে সবটা বলছি। শিবা কোথায় মেজদাদা? শিবা? শিবা কোথায় আমি কি করে জানবো? অদ্ভুত প্রশ্ন করো তো। আর আমাকে এই প্রশ্নটা করছোই বা কেন? আমি কি করে জানবো? শিবাকে কি আমি লুকিয়ে রেখেছি নাকি? আর ওকে আমি লুকিয়ে রাখতে যাবোই বা কেন? অদ্ভুত এই প্রশ্নগুলো করার মানেটা কি? লুকিয়ে রাখার অনেক কারণ আছে মেজদাদা। এই যে সাধুর ছদ্মবেশে আপনি নাটকটা করছেন সেটা এখন আমার চোখে ধরা পড়ে গেছে, আর দুদিন বাদে বাড়ির প্রত্যেকটা লোকের চোখে ধরা পড়বে। শুধুমাত্র সময়ের অপেক্ষা। কি বলছো তুমি শ্যামা? উল্টো পাল্টা কথা বলছো। তুমি কি পাগল হয়ে গেছো? না, পাগল হয়ে যায়নি। আর আমি যে পাগল হয়ে যাইনি সেটা আপনিও খুব ভালো করে জানেন। ভালোই ভালোই বলুন শিবা কোথায় আছে? আমার শিবাকে চাই মেজদাদা। তোমাকে কে বলেছে আমি শিবাকে লুকিয়ে রেখেছি? আর তখন থেকে আলতু ফালতু কথা বলে যাচ্ছ। আলতু ফালতু কোনো কথা বলছি না। আর আপনাকে আরো একটা কথা জানিয়ে রাখি, শিবাকে লুকিয়ে রেখে কোনো লাভ হবে না আপনার, কারণ শিবা আপনার ব্যাপারে আমাকে সবটা বলে দিয়েছে। আমি সবটা জানি।